এই রাসেল, উঠ। কয়টা বাজে খেয়াল আছে? মামি, আর একটু পরে উঠি। তুই ঘুমা, সাদিয়া রেডি হয়ে আছে। কি? তুমি আগে বলবা না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। বলে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সাদিয়া আপু নাস্তা করছে। আমি গিয়ে আপুর পাশে একটা চেয়ার টেনে বসলাম। আপু কেমন আছো? দেখতে তো পাচ্ছিস কেমন আছি। আপু, আজকে আমাকে স্কুলে নামিয়ে দিবে? কেন, তোর হাত পা নেই? আমাকে বলিস কেন? না, আসলে একা একা যেতে ভালো লাগে না। তাহলে এতদিন কিভাবে গেছিস স্কুলে? ওখানে তো বন্ধু বান্ধব ছিল, এখানে তো কোনো বন্ধু নেই। আপনাদের পরে সব বুঝিয়ে বলছি, অপেক্ষা করুন। আমি পারবো না, কলেজে যাওয়ার টাইমে আমার কিছু কাজ আছে। ছেলেটা এত করে বলছে, একটু নামিয়ে দিলে কি হয়? আম্মু তুমি বুঝবে না। আমি কোনো কিছু বুঝতে চাই না। তুই যাওয়ার টাইমে রাসেলকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কলেজে যাবি। না মামি, থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। আমি যেটা বললাম সেটাই। নাস্তা করে তাড়াতাড়ি যাও। সাদিয়া আপু নাস্তা করে বাহিরে চলে গেল রেগে। আমিও নাস্তা শেষে বাহিরে আসলাম। এসে দেখি সাদিয়া আপু গাড়ির ভিতরে বসে আছে। আমি গিয়ে আপুর সাথে সামনের সিটে বসলাম। আপু সরি, আমি ইচ্ছে করে তোমার রুমে ঢুকি নাই। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত আপু? আমি সব শর্তে রাজি আছি। কখনো আমার রুমে আসলে অনুমতি নিয়ে আসবি। আমি কি করি না করি আব্বু আম্মুর কাছে বলতে পারবি না। ঠিক আছে আপু, তুমি যা বলবে তাই হবে। তারপরও আমার সাথে রাগ করে থেকো না। ঠিক আছে, কথাগুলো মনে থাকে যেন। কথা বলতে বলতে আমার স্কুলের সামনে চলে আসলাম। সাদিয়া আপু আমাকে নামিয়ে দিয়ে কলেজে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে স্কুলের ভিতরে চলে গেলাম। হঠাৎ একটা মেয়ে সামনে এসে বলল, হাই, আমি মিম। আমি রাসেল। তোমাকে তো আগে কখনো এই স্কুলে দেখি নাই। আসলে আমি টিসি নিয়ে এই স্কুলে নতুন ভর্তি হয়েছি। ও, আমি নানের বাড়ি বেড়াতে গেছি, আজ 15 দিন পর স্কুলে আসছি, তাই হয়তো দেখা হয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? জি, আমি নিউ 10-এ পড়ি। আমিও তো নিউ 10-এ পড়ি, দুইজনে একসাথে যাই। ঠিক আছে, চলুন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমি তো একটা ছেলে, তুমি একটা মেয়ে হয়ে আমার সাথে বন্ধুত্ব করবে? কেন, মেয়েরা কি ছেলেদের সাথে বন্ধুত্ব করতে পারে না? আমি তা বলি নাই। আচ্ছা ঠিক আছে বন্ধু। ঠিক আছে, আজকে থেকে দুইজন দুইজনকে তুই করে বলবো। ঠিক আছে চলো। আবার? ও সরি, ঠিক আছে চলো। সরিও বলা যাবে না। কথা বলতে বলতে ক্লাসের ভিতরে চলে আসলাম। আমি গিয়ে পিছনের সিটে বসলাম। সব ক্লাস শেষ করে বাহিরে এসে দেখি মিম দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুই এখনো যাস নাই? তোর সাথে যাবো বলে দাঁড়িয়ে আছি। কিন্তু তোর বাসা কোন দিকে? ওইদিকে 5 মিনিট লাগে হেঁটে যেতে। আমার বাসাও ওই দিকে, চল দুজনে একসাথে যাই। চল। তারপর দুজনে কথা বলতে বলতে দুজন দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। মামি এসে দরজা খুলে দিল। কি রে, এসেছিস? যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। আর আপু আসছে? না, এখনো আসেনি, হয়তো কোনো কাজে আটকে আছে। ও, আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। অনেক কথা বলে ফেলেছি, এবার পরিচয় দিয়ে দেই। আমার নাম তো সবাই জানেন, তারপরে বলি আমি রাসেল, এবার নিউ 10-এ পড়ি। বাবা মা দুজনেই একটা রোড দুর্ঘটনায় মারা যান। তারপর মামা আমাকে তাদের বাসায় নিয়ে আসে আর এখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর সাদিয়া আমার মামার মেয়ে, আমার থেকে 1 বছরের বড়। ও এবার ইন্টার প্রথম ইয়ারে পড়ে। একদিন আমি একটা অঙ্ক বুঝতে পারছি না, তাই আপুর রুমের সামনে এসে হালকা করে কয়েকটা টোকা দিলাম। কোনো সারা শব্দ না পেয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সাদিয়া আপু মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে একটা তোয়ালে পরে। আমি দেখে সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। সাদিয়া আপু আমাকে দেখে একটা চিৎকার দিল। আমি দৌড়ে গিয়ে আপুর মুখ চেপে ধরলাম। সরি আপু, আমি বুঝতে পারি নাই তুমি এই সময়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসবে। কথা বলতে পারছে না, আমি মুখ চেপে ধরার কারণে। প্লিজ আপু, কাউকে কিছু বলো না। তুই আমার রুমে কেন?
আসলে আপু, আমি একটা অঙ্ক বুঝতে পারছি না, তাই তোমার রুমে আসলাম। তুই আমার রুম থেকে বেরিয়ে যা। সরি আপু, আমার ভুল হয়ে গেছে। তোকে বলছি না আমার রুম থেকে বেরিয়ে যেতে। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর কি হলো আপনারা জানেন। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সাদিয়া এখনো আসেনি। আমি বাসা থেকে বেরিয়ে একটা পার্কে গেলাম। পার্কে দেখি সব জোড়া জোড়া বসে আছে। আমি একটা খালি জায়গায় গিয়ে বসলাম আর চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম। দেখি সাদিয়া আপু একটা ছেলের হাত ধরে বসে বসে কথা বলছে। আমি আর বসে না থেকে আপুর সামনে গেলাম। আপু আমাকে দেখে বলল, তুই এখানে? বাসায় ভালো লাগছে না, তাই একটু পার্কে আসলাম ঘুরতে। আর উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। আগে বল, কাউকে কিছু বলবি না। ঠিক আছে, বলবো না। ওর নাম রনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি স্কুল জীবন থেকে। ও, তার মানে রাতে এত কথা রনি ভাইয়ের সাথে বলো? প্লিজ, তুই আব্বু আম্মুকে আমাদের ব্যাপারে কিছু বলিস না। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। এই কারণেই তো বলি আজকে এখনো কেন বাসায় যাও নাই। ঠিক আছে, বলবো না। ঠিক আছে, পরিচয় করে দিই। ও হচ্ছে আমার ফুফাতো ভাই রাসেল, আর এ হচ্ছে রনি। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাসায় চলে যাই। দাঁড়া, দুজনে একসাথে যাব। রনি, আমি এখন তাহলে বাসায় যাই। ঠিক আছে, যাও। আর কোনো কথা না বলে আমি আর আপু বাসায় চলে আসলাম। আমি বাসার ভিতরে ঢুকে গেলাম। আপু গাড়ি পার্কিং করে আসছে। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মামা ব্যবসার কাজে বাহিরে গেছে, আসতে কিছুদিন দেরি হবে। তো যাই হোক, আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ পরে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইলটা টিপে ঘুমিয়ে পড়লাম। তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত নেই। আর বৃষ্টি হলে তো মনকে ধরেই রাখতে পারি না। মনের জমানো সব ব্যথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়। আজও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে কেমন যেন একটা গভীর সম্পর্ক তৈরি করে ফেলছি নিজের অজান্তেই। তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল আমার চোখের বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সাদিয়া আপু নাস্তা করছে। আমিও তার পাশে একটা চেয়ার টেনে বসলাম। গুড মর্নিং আপু। গুড মর্নিং। তাড়াতাড়ি নাস্তা শেষ কর। কেন আপু? তোকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে যাব। বাহ বাহ, আজকে সূর্য কোন দিকে উঠেছে? হঠাৎ এ কথা বললে কেন আম্মু? গতকাল তো তুই রাসেলকে নিতে চাইলি না, আজকে দেখি নিজের থেকে বলছিস। ও তুমি বুঝবে না। রাসেল, আমি বাইরে অপেক্ষা করছি, তুই নাস্তা করে আয়। কি রে রাসেল, হঠাৎ সাদিয়ার কি হলো? আমি কি করে বলবো, তোমার মেয়ে ভালো জানে। আমি যাই, আপু আমার জন্য অপেক্ষা করছে বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। এসে দেখি আপু গাড়ির ভিতর বসে আছে। আমি গিয়ে সামনের সিটে বসলাম। কিরে, আম্মু কিছু বলেছে? না, মামি কিছু বলে নাই। তাহলে ভালো। কথা বলতে বলতে আমার স্কুলের সামনে চলে আসলাম। আপু আমাকে নামিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে স্কুলের ভিতরে ঢুকলাম। সামনে তাকিয়ে দেখি মিম আমার দিকে আসছে। মেয়েটা কে ছিল? কোন মেয়ে? তোকে যে স্কুলের সামনে নামিয়ে দিল? ও, তুই সাদিয়াপুর কথা বলছিস? উনি আমার মামাতো বোন। আমি মামার বাসায় থেকে পড়াশোনা করি, আর সাদিয়া আপু কলেজে পড়ে। আসার টাইমে আমাকে স্কুলে নামিয়ে দিছে। ও আচ্ছা, তোর নাম্বারটা নিতে ভুলে গেছি। নাম্বার দিয়ে কি করবি? কেন, তোর খোঁজখবর নিব। আমরা তো বন্ধু, বন্ধুর খোঁজখবর নিতে পারে না? আমি তা বলি নাই। আচ্ছা নে, 0576167889। বাকিটা বলা যাবে না, এটা আমার বিদেশের নাম্বার। এ কারণে বাকি একটা দেই নাই। এটা আমার নাম্বার। ঠিক আছে, এবার চল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। সব ক্লাস শেষ, বাইরে আসলাম দুজনে একসাথে। চল, আজকে একটু পার্কে ঘুরতে যাব। হঠাৎ পার্কে যাবি কেন? আরে পাগল, বাসায় যেতে তো একটা পার্ক আছে, তাই বলছি পার্কে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় যাব। ঠিক আছে, চল। তারপর দুজনে হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। ভিতরে ঢুকে একটা খালি জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করছিস? হঠাৎ এই কথা বলছিস কেন? না মানে জিজ্ঞাসা করলাম। আমার দ্বারা এসব হবে না। কেন? আমি দেখতে এতটা ভালো না, আর কোন মেয়ে আমার সাথে প্রেম করবে? আমাকে কি চোখে পড়ে না? কিরে, বিড়বিড় করে কি বলছিস? কিছু না, যা বাদাম নিয়ে আয়। তুই বস, আমি নিয়ে আসছি বলে আমি উঠে বাদামওয়ালাকে দেখতে লাগলাম। কোথাও দেখা যাচ্ছে না বাদামওয়ালাকে।
চারপাশে দেখতে দেখতে হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল। ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, রনি। কিন্তু পাশের মেয়েটাকে। তাই আমি মেয়েটাকে দেখতে একটু আড়ালে গেলাম। গিয়ে দেখি রনি আরেকটা মেয়ের সাথে লিপ কিসে ব্যস্ত। তাই আমি দাঁড়িয়ে না থেকে ভিডিও করে নিলাম আর কিছু ছবি তুলে নিলাম। তারপর বাদাম কিনে মিমের কাছে গেলাম। বাদাম আনতে এত দেরি হলো কেন তোর? বাদামওয়ালাকে বাহির করতে অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মামি এসে দরজা খুলে দিল। মামি, আপু কোথায়? ও তো তার রুমে। কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আপু রুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, আপু ভিতরে আসতে পারি? আয়। আপু, রনি ভাইয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক বলছিলে? আজ 2 বছর। কেন? আমার মনে হয় রনি ভাইয়া তোমাকে ধোকা দিচ্ছে। তুই আমার ফুফাতো ভাই বলে কিছু বললাম না, তা না হলে আজকে তোর খবর করে ছাড়তাম। আমি সত্যি বলছি আপু, তুমি আমার কথা বিশ্বাস করো। তোর কাছে কি প্রমাণ আছে যে আমি তোকে বিশ্বাস করব? ওকে, ওয়েট করো। তারপর মোবাইলটা বের করে ছবিগুলো দেখালাম, পরে ভিডিওটা দেখালাম। এটা কোথায় করেছে? আসলে স্কুল ছুটি হবার পর এক বন্ধুর সাথে পার্কে গিয়েছিলাম। তারপর বাদাম আনতে গিয়ে দেখলাম রনি ভাইকে। তারপর কি হলো তুমি তো জানো। ওই জানোয়ারদের বাচ্চাকে আমি দেখে নিব আমার সাথে প্রেমের অভিনয় করে। ওকে এমন শিক্ষা দিব যেন কোনো মেয়ের সাথে প্রেমের অভিনয় না করে। আচ্ছা আপু, আমি রুমে গেলাম। প্লিজ ভাই আমার, রাগ করিস না। আমি মনে করছি তুই আমাদের ভালোবাসা ভাঙার জন্য বলছিস। না আপু, আমি কিছু মনে করি নাই। তুমি কেন? অন্য কেউ হলেও এমন করতো। ভালোবাসার মানুষটির নামে এমন কথা শুনলে কে ঠিক থাকতে পারে? তুমি থাকো, আমি আমার রুমে গেলাম। আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপতে লাগলাম। তারপর কিছুক্ষণ পড়াশোনা করে খাবার খেতে চলে আসলাম। সবাই একসাথে খাবার খেলাম। সাদিয়া আপু অল্প করে খাবার খেয়ে রুমে চলে গেল। দেখে মনে হচ্ছে মন খারাপ। কেন হবে না? 2 বছর প্রেম করার পর যদি শুনে বয়ফ্রেন্ড অন্য কাউকে ভালোবাসে, তাহলে তো মন খারাপ হবেই। তো যাই হোক, আমি আমার রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। 2-3 বার দেওয়ার পর ফোন ধরলাম। হ্যালো। কি ব্যাপার, তোকে এত ফোন দিলাম, ধরলি না কেন? আসলে আননোন নাম্বার তো, তাই। ও, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তাই কি করিস, খাবার খেয়েছিস? খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে তোর সাথে কথা বলছি। তা তুই? খাবার খেয়ে এসে তোকে ফোন দিলাম। ও, আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন মুখে পানি মারলো। চোখ খুলে যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন, উনি আর কেউ নয়, সাদিয়া আপু। যে আপু কোনোদিন আমাকে সকালে ডাকতে আসে নাই, সে আপু আজকে আমাকে ডাকতে এলো। আপু, তুমি আমার রুমে, আর আমার মুখে পানি মারলে কেন? তোকে সেই কখন থেকে ডাকছি, তোর কোনো ওঠার খবর নেই, তাই মুখে পানি মারলাম। তা হঠাৎ আজকে আমাকে ডাকতে আসলে কেন? কোনোদিন দেখি নাই সকালে আমাকে ডাকতে। তুই আমাকে একটা ধোঁকাবাজ থেকে বাঁচালি, এর জন্য তোকে ধন্যবাদ দিতে আসলাম। সকালবেলা আমার ঘুম ভেঙে ধন্যবাদ দিতে আসলে? এখন কয়টা বাজে খেয়াল আছে তোর? ও মা, এখন দেখি 10টা বেজে গেছে। সমস্যা নেই, আজকে আমি আর তুই বাহিরে ঘুরতে যাব। হঠাৎ আমাকে নিয়ে ঘুরতে যাবে কেন? কেন, আমি কি তোকে নিয়ে ঘুরতে যেতে পারি না? তুই আমার এত বড় উপকার করছিস, তাই ভাবলাম তোকে নিয়ে কোথাও ঘুরে আসি। তা যাবে আপু? আমরা 3 দিনের জন্য সিলেট চা বাগানে ঘুরতে যাব। আমার কাছে তো টাকা নেই। তোকে কি আমি টাকার কথা জিজ্ঞেস করছি? সবকিছু গুছিয়ে রাখ, আমরা কিছুক্ষণ পর রওনা দিব। সবকিছু বুঝলাম, কিন্তু আমি তো স্কুল থেকে ছুটি নেই নাই। আমি সকালে তোর হেডমাস্টারের কাছে ফোন দিয়ে বলে দিছি। এখন কোনো কথা না বলে ফ্রেশ হয়ে সবকিছু গুটিয়ে নিচে আয়। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে নাস্তার টেবিলে বসলাম। কিছুক্ষণ পর দেখি সাদিয়া আপু সিঁড়ি দিয়ে নিচে নামছে। দেখতে একদম পরীর মতো লাগছে। আমি এক দৃষ্টিতে তাকিয়েছি। হঠাৎ কারো ধাক্কায় বাস্তবে ফিরে আসলাম। সামনে তাকিয়ে দেখি সাদিয়া আপু আমার সামনে দাঁড়িয়ে আছে। কিরে, তুই কোথায় হারিয়ে গেলি? আপু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ওমা, তাই? আপু, তোমাকে আজকে যে ছেলে দেখবে সেই ছেলে পাগল হয়ে যাবে। না না, আমি পাগল ছেলেকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, এখন তাড়াতাড়ি নাস্তা করে নাও। আসলে আমি কোনো মেয়ের রূপের প্রশংসা করতে পারি না। রাসেল, এই টাকাগুলো রাখ।
না মামি, আমার টাকা লাগবে না। আমি বলছি না রাখতে। ঠিক আছে দাও। যেভাবে রেগে গেছে, না নিলে খবর করে ছাড়বে। তারপর দুজনে নাস্তা করে বেরিয়ে আসলাম। তখন আমি আপুকে বললাম, আপু গাড়ি নিয়ে যাবে নাকি বাসে যাবে? না, এত দূরে গাড়ি নিয়ে যাব না, ড্রাইভার আঙ্কেল আমাদের বাস কাউন্টারে দিয়ে আসবে। ও ঠিক আছে। কিছুক্ষণ পর ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালাতে লাগলো। কথা বলতে বলতে আমরা বাস কাউন্টারে এসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি সাদিয়া আপু আমার আগে টিকিট কেটে নিয়ে আসছে। দুজনে বাসে উঠে গেলাম। দুজনের সিট একসাথে। আপু জানালার পাশে বসলো। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। আপু মনের সুখে হেডফোনে গান শুনতে লাগলো। আমিও মোবাইলটা বের করে অবাক হয়ে গেলাম। দেখি মিম আমাকে অনেকগুলো ফোন দিছে। তাই আমি মিমকে ফোন দিলাম। ওই হারামি, তোকে এত ফোন দিলাম, ধরলি না কেন? আসলে আমার ফোন সাইলেন্ট ছিল। ও, তো আজকে কলেজে আসলি না কেন? আসলে আপুর সাথে সিলেট যাচ্ছি ঘুরতে। তা কয়দিনের জন্য যাচ্ছিস? বেশি না, 3 দিন থেকে চলে আসব। ও আচ্ছা, তাহলে যা, পরে কথা বলবো। আমি তো কিছুই বুঝলাম না। যাক, সেটা পরে দেখা যাবে। হঠাৎ আপু বলল, মেয়েটা কে ছিল? ওর নাম মিম। কিছুদিন আগে তার সাথে বন্ধুত্ব হয়েছে। তা তোকে ফোন দিল কেন? আসলে আজকে স্কুলে যাইনি কেন তা জিজ্ঞেস করলো। ও, আর কিছু না বলে আবার গান শুনতে লাগলো। আমিও গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর বাস একটা রেস্টুরেন্টে গিয়ে থামলো 20 মিনিটের জন্য। আপুর দিকে তাকিয়ে দেখি গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। তাই আপুকে ডাক দিলাম, আপু কি হয়েছে? বাস 20 মিনিটের জন্য থেমেছে, চলো কিছু খেয়ে আসি। আমি কিছু খাবো না, তুই গিয়ে খেয়ে আয়। সকালে শুধু নাস্তা করে আসলে, এখন বলছো কিছু খাবি না? কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই, তুই গিয়ে খেয়ে আয়। আমি আর কিছু না বলে বাস থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে 2টা বার্গার আর 2টা কোক নিলাম। পরে মামি যে টাকা দিল সেটা বাহির করে দেখি 10,000 টাকা। ওখান থেকে টাকা দিয়ে আবার বাসে চলে আসলাম। এসে দেখি আপু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি আপুকে বললাম, আপু এই নাও। তোকে বলছি না আমি কিছু খাবো না। কিছু না খেলে পরে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, দে। আর কোনো কথা না বলে দুজনে খেতে লাগলাম। খাবার শেষ করে আমি আবার গান শুনতে লাগলাম। প্রায় 5-6 ঘন্টা পর বাস এসে সিলেটে থামলো। আমি আর সাদিয়া বাস থেকে নেমে একটা হোটেলে চলে গেলাম। 2টা রুম নিলাম পাশাপাশি। ম্যানেজারের থেকে চাবি নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিলাম। হাতে নিয়ে দেখি সাদিয়া ফোন দিছে। তাই আমি বসে না থেকে আপু রুমের সামনে এসে দরজা হালকা টোকা দিলাম। আপু দরজা খুলে দিল। আপু ফোন দিয়েছিলে কেন? খাবারের অর্ডার দিচ্ছি, কিছুক্ষণ পর খাবার আসবে, তাই ফোন দিছি। ও, কিছুক্ষণ পর খাবার চলে আসলো। তারপর দুজনে মিলে খাবার খেয়ে নিলাম। তারপর আপু বলল, চল বাহির থেকে ঘুরে আসি। ঠিক আছে চলো। তারপর দুজনে হোটেল থেকে বেরিয়ে আসলাম। সিলেটের একটা পার্কে গেলাম। আসলে আমি কোনো সময় সিলেটে যাইনি, তাই জায়গার নাম বলতে পারবো না। পার্কের ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দুজনে একটা জায়গায় গিয়ে বসলাম। জায়গাটা অনেক সুন্দর না? হুম। আচ্ছা, তোকে একটা কথা বলি। বলো আপু। তুই কি কখনো প্রেম করেছিস? না আপু, আমি এখনো ছোট, আর আমার সাথে কে প্রেম করবে? কি, তুই এখনো ছোট? আজকে বিয়ে করিয়ে দিলে কালকে ছেলেপেলের বাপ হবি। এভাবে বলো না আপু, আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী রে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আমি দৌড়ে একটা গাছের নিচে চলে গেলাম। আপুর দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভিজতে আছে। আপু চলে এসো গাছের নিচে। বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। আমি কিছু জানি না, পরে জ্বর চলে আসবে। আমার কিচ্ছু হবে না, তুইও আয়। না না, আমি ভিজবো না। হঠাৎ চারপাশে তাকিয়ে দেখি পার্কের ছেলেরা আপুর দিকে তাকিয়ে আছে। তাই আমি আপুকে টান দিয়ে নিয়ে আসলাম, একেবারে গেটের বাইরে নিয়ে আসলাম। কি রে, এইভাবে নিয়ে আসলি কেন? তুমি কি জানো তোমার দিকে পার্কের ছেলেরা কিভাবে তাকিয়ে আছে? তাকিয়ে থাকলে সমস্যা কি? ওরা তোমার বৃষ্টিতে ভেজা দেখে না, ওরা তোমার শরীরের দিকে তাকিয়ে আছে। আপু পরে নিজের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললো। আমি আর দাঁড়িয়ে না থেকে একটা রিক্সা নিয়ে বাসায় যেতে লাগলাম। আপুর দিকে তাকিয়ে দেখি কাঁপতে আছে। তাই আমি আমার গায়ের কোটটা আপুর গায়ে দিলাম। আপু আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হোটেলে চলে আসলাম। আমি আমার রুমে চলে গেলাম। আপু তত আর রুমে চলে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মোবাইল টিপতে লাগলাম। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আপুর কোনো খবর নেই।
তাই আমি বসে না থেকে আপুর রুমের সামনে গেলাম। রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা। আমি ভিতরে ঢুকে দেখি আপু বিছানায় শুয়ে আছে। আমি আপুর কাছে গিয়ে ডাকতে লাগলাম, ওঠার কোনো খবর নেই। তাই আমি তার গায়ে হাত দিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ তার শরীরে প্রচুর জ্বর। তাই আমি দেরি না করে ওয়াশরুমে ঢুকে এক বালতি পানি নিয়ে আসলাম। তারপর আপুর মাথায় পানি দিতে লাগলাম, কপালে রুমাল ভিজিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ এভাবে দিলাম, কিন্তু জ্বর কমার কোনো নাম নেই। সাদিয়া আপুর শরীরটা পুরো কাঁপছে। তাই কোনো উপায় না পেয়ে আপুকে জড়িয়ে ধরলাম। আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। প্রায় 30 মিনিট জড়িয়ে ধরার পর জ্বর কিছুটা কমেছে, কিন্তু আপুর মাথায় পানি দিতে গিয়ে তার জামা ভিজে গেছে। তাই রুম থেকে বেরিয়ে আসলাম। দেখি একটা মেয়ে দিকে আসছে। এই যে একটু শুনুন। জি বলুন। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি কথা বলুন? আসলে আমি আর আমার আপু, মানে মামাতো বোন, উনি আমার থেকে 1 বছরের বড়। তো আজকে বৃষ্টিতে ভিজে এই কারণে শরীরে প্রচুর জ্বর চলে আসে। আমি পানি দিছি মাথায়। এখন তেমন জ্বর নেই, কিন্তু সমস্যা একটাই, মাথায় পানি দিতে গিয়ে ওনার জামা ভিজে গেছে। তাই যদি কিছু মনে না করেন আপনি একটু ওনার জামাটা চেঞ্জ করে দিন। আচ্ছা ঠিক আছে। রুম কোনটা? আর ওনার জামা কাপড় দিয়ে আপনি বাইরে অপেক্ষা করুন। রুম এটা, চলুন আমার সাথে, আমি জামা কাপড় বের করে দিচ্ছি। চলুন। তারপর রুমে এসে আপুর জামা কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। আমি বাহিরে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর মেয়েটি বেরিয়ে আসলো। যান, হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের দরকার নাই, আমার জায়গায় অন্য কেউ থাকলে না করতো না। আপনি এখন ভেতরে যান, উনি ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলে ওই ওষুধটা খাইয়ে দিবেন। আপনি ওষুধ কোথায় পেলেন? তা আমি সবসময় আমার সাথে রাখি। ও আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম রিয়া। আমিও আমার আপুর সাথে ঘুরতে আসছি। ও, আমার নাম রাসেল। আচ্ছা, পরে যদি আবার দেখা হয় তাহলে কথা বলবো। আচ্ছা, আমি এখন আসি। রিয়া চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে আপুর রুমে চলে আসলাম। রুমে এসে দেখে আপু ঘুমিয়ে আছে, যেন একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। পরে মনে পড়লো আপু তো এখনো কিছু খায়নি। তাই রুম থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে হোটেলে চলে আসলাম। রুমে এসে আপুকে কোনো রকম একটা বালিশ পিছনে দিয়ে বসিয়ে বিরিয়ানি খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিলাম। তারপর আবার শুয়ে দিলাম। আমিও বিরিয়ানি খেয়ে একটা কাত হয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আপুর কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি আপু বিছানায় বসে কান্না করছে। আমি আপুকে বললাম, আপু কান্না করছো কেন? তুই আমার এত বড় সর্বনাশ করলি কেন? আমি তোমার সর্বনাশ করলাম মানে বুঝোস না, আমার সবকিছু কেড়ে নিয়ে নিলি। আমি তোকে ভালো মনে করছি, কিন্তু তুই যে এতটা নীচ আগে জানতাম না। আমি তোমার কি কেড়ে নিলাম? আমি তো তোমার সাথে কিছু করিনি। কিছু না করলে আমার জামা কোথায়, আর আমার গায়ে এই জামা কোথা থেকে আসলো? আসলে আমাকে আর কিছু বলতে না দিয়ে তুই আর একটা কথাও বলবি না। তুই এখন আমার রুম থেকে বেরিয়ে যা। তোর মতো জানোয়ারের চেহারা আমি দেখতে চাই না। আপু আয়। তোকে বলছি না আমার রুম থেকে বেরিয়ে যেতে। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। বাহিরে এসে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে বাহিরে চলে গেলাম। আর এইদিকে রিয়া সাদিয়ার রুমে ঢুকে বলল, কি হয়েছে আমি জানতে পারি? তুমি কে? আমি কি সেটা না জানলেও চলবে, আগে বলুন কি হয়েছে। তাহলে শোনো। তারপর সব খুলে বলল। আপনি এটা কি করে পারলেন? মানে কি বলতে চাও তুমি? আসলে গতকাল রাত। তারপর সব খুলে বলল। এটা আমি কি করলাম? আমার উচিত ছিল তার পুরো কথা শোনার। শুনলে এত কিছু হতো না। শুনুন, ও যদি এতটা খারাপ হতো তাহলে আমাকে ডাক দিত না। ওর মতো ছেলে হয় না। আপনি জীবনে অনেক বড় ভুল করেছেন। আপনি তাকে জানোয়ার উপাধি দিলেন। আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি বলে ফেলেছি। এখন আমি কি করব তুমি বলো। কি করবেন আর? এখন দেখেন কোথায় আছে, সামনে গিয়ে ক্ষমা চেয়ে নেন। আগে ফোন করে দেখি কোথায় আছে। আপনার কি মনে হয় তাকে এত বড় কথা বলার পর সে মোবাইল চালু রাখবে? আপনি খুঁজে দেখেন কোথাও পান কিনা। আমি এখনই যাচ্ছি। বলে রুম থেকে বেরিয়ে বাহিরে চলে আসলো। আপু আমাকে এত বড় কথাটা বলতে পারলো? আমার কথাটা ঠিকভাবে শুনলো না। হঠাৎ কে যেন আমার পেছন থেকে বলল, রাসেল আমাকে তুই মাফ করে দে। আমি তাকিয়ে দেখি সাদিয়া আপু। আরে আপু, তুমি আমার কাছে মাপ চাইছো কেন? তুমি ঠিকই বলেছো, আমি একটা জানোয়ার। দুনিয়ায় আপন বলতে কেউ নেই তোমরা ছাড়া।
মা বাবাকে হারিয়ে মনে করছে আমি এখন কি করব। তোমরা আমাকে তোমাদের বাসায় ঠাঁই দিলে, তোমার মা বাবাকে নিজের বাবা মা মনে করছি, কিন্তু তুমি যে আমাকে এত বড় একটা অপবাদ দিলে আমি সারা জীবন মনে রাখবো। রাসেল, আমার মাথা ঠিক ছিল না, আমি কি থেকে কি বলে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। তুমি জানো আপু, তোমাকে আমার নিজের বোনের চোখে দেখেছি, কোনোদিন খারাপ নজরে দেখি নাই। তুমি আমাকে আরো 2টা থাপ্পড় দিতে আমি কিছু মনে করতাম না, কিন্তু যে কথা তুমি বললে আমি কল্পনা করতে পারিনি। আমি তোকে এভাবে বলতে চাইনি। পরে রিয়া এসে আমাকে সব খুলে বলল। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। আমি এখন কোনো কথা বলতে চাই না, প্লিজ তুমি আমাকে একটু একা থাকতে দাও। সাদিয়া আপু কান্না করতে করতে পার্ক থেকে বেরিয়ে গেল। আমিও আর বসে না থেকে হোটেলে চলে আসলাম। রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রুম থেকে বেরিয়ে সামনে দেখি সাদিয়া আপু দাঁড়িয়ে আছে। রাসেল, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনি তো ঠিকই বলেছেন আমি একটা জানোয়ার, তাহলে আপনি কেন ক্ষমা চাচ্ছেন? প্লিজ তুমি আমাকে আপনি বলা বাদ দাও। আপনি আমার বড় তাই বললাম। তাহলে আগে কেন তুমি করে বলছো? রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে, আশা করি বুঝতে পেরেছেন। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। সুখ আর মানসিক প্রশান্তি ব্যাপারটা স্বয়ং আল্লাহ প্রদত্ত, এটার বাইরে কোনো কিছুতেই কিছু হবে না। অন্য কোথাও সুখ আর প্রশান্তি খোঁজা বোকামি ছাড়া আর কিছু না। সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অপমানিত জীবন অভিশপ্ত জীবনের চেয়ে ভয়াবহ, কারণ অভিশাপ নিজের কর্মের ফল, আর অপমান সবসময় নিজের কর্মের জন্য হতে হয় না, যা শুধু গোপনে সয়ে যেতে হয়, তার প্রতিবাদ করা যায় না। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ক্ষমা করবে না, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। একটা জানোয়ারের কারণে আপনি নিজেকে কেন শেষ করে দিবেন? কারণ যে আমি ভুল করেছি, সে ভুলের যদি ক্ষমা না পাই তাহলে এ জীবন রেখে কি লাভ? ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, এখন আমি যাই। তুমি যদি আমাকে ক্ষমা করতে তাহলে আপনি করে বলতে না। আর তুমি কোথায় যাচ্ছ? ওকে তুমি করেই বলছি, এখন আমি বাসায় চলে যাব। বাসায় চলে যাবে মানে? আসলে আমার স্কুলে কিছু কাজ আছে, তুমি আরো কিছুদিন থাকো। না, আমি থাকবো না, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে রুমে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি তাকে ক্ষমা করে দিছি, তাহলে ভুল ভাবছেন। সামনে কি হয় দেখতে থাকেন। কিছুক্ষণ পর সাদিয়া বেরিয়ে আসলো। হোটেলের বিল দিয়ে কাউন্টারে এসে 2টা টিকিট কেটে দিলাম। এবার একসাথে সিট নেই নাই, আলাদাভাবে নিছি। কাউন্টার হোটেলের সামনে, তাই কোথাও যেতে হয় নাই। বাসে উঠে সাদিয়া দেখে 2জনের সিট আলাদা। আপু মন খারাপ করে ফেলেছে, করলে করুক, আমার কি। আমি আমার খুঁজতে লাগলাম, খুঁজে পেয়ে গেলাম, কিন্তু সমস্যা হলো আমার পাশের সিটে একটা মেয়ে। আমি কোনো কিছু না ভেবে আমার সিটে বসে পড়লাম। হাই, আমি প্রিয়া। কি মেয়ে রে বাবা, চিনে না জানে না হাত বাড়িয়ে দিল। হাই, আমি রাসেল। ঘুরতে আসলে বুঝি? হুম। তোমার সাথে কেউ আসে নাই? এসেছে, সামনের সিটে বসে আছে। ছেলে নাকি মেয়ে? মেয়ে। তাহলে ওর সাথে না বসে এখানে বসলে কেন? আপনি এত কথা বলেন কেন? সরি। আর কোনো কথা না বলে চুপ হয়ে গেল। আমিও মোবাইলটা বের করে গান শুনতে লাগলাম। আপুর দিকে তাকিয়ে দেখি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। জানো, আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে এভাবে কথা বলি নাই। ছেলেদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না। জন্মের পরে মাকে হারিয়েছি, বাবা আমার সব। তোমাকে দেখি কেন জানি কথা বলতে ইচ্ছে করছে, তাই কথা বললাম তোমার সাথে। সরি, আসলে মেয়েটা আমার মামাতো বোন, আর আমার থেকে 1 বছরের বড়। সামান্য ভুল বোঝাবুঝির কারণে 2জনে 2 জায়গায় বসেছি। প্লিজ আপনি রাগ করবেন না। না না, সমস্যা নেই। কি হয়েছিল আমি কি জানতে পারি? আসলে আপুর বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু মজা করলাম, তাই আপু রাগ করেছে। সত্যিটা বললাম না, না হলে আপুকে খারাপ ভাববে। ও, এটা নিয়ে মন খারাপ? হুম। এটা নিয়ে মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলে বুঝতে পারলাম প্রিয়া মেয়েটা অনেক ভালো। অল্প কিছুক্ষণে মেয়েটার সাথে বন্ধুত্ব হয়ে গেল। মেয়েটা অনেক হাসি খুশি থাকার চেষ্টা করে। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আমি বাস থেকে নেমে প্রিয়া আর আপুর জন্য খাবার নিয়ে আসলাম। প্রথমেই আপুর কাছে গেলাম। আপু, তোমার জন্য খাবার নিয়ে আসছি। মেয়েটার সাথে তো ভালোই কথা বলছিস। খারাপ তো আর না। আপু আর কোনো কথা বলল না, মাথা নিচু করে ফেলেছে। আমি আর কোনো কথা না বলে প্রিয়ার কাছে চলে আসলাম। এই নাও, তোমার জন্য খাবার নিয়ে আসছি।
তুমি আমার জন্য খাবার আনতে গেলে কেন? আমি বসে বসে খাবো আর তুমি আমার দিকে তাকিয়ে থাকবে, তাহলে আমার পেট খারাপ করবে না। তুমি তো দেখি অনেক ফাজিল। এখন কোনো কথা না বলে খাবার দাও। প্রিয়া কোনো কথা না বলে খাবার খেতে লাগলো। আমিও খাবার খেয়ে নিলাম। তারপর দুজনে কথা বলতে বলতে বাস জায়গা মতো এসে পৌঁছে গেল। বাস থেকে নেমে দেখি প্রিয়ার জন্য তার বাবা গাড়ি পাঠিয়ে দিছে। তাহলে প্রিয়ারা অনেক বড় লোক। প্রিয়া আমার কাছে এসে বিদায় নিয়ে চলে গেল আর যাওয়ার টাইমে একটা কাগজ হাতে দিয়ে চলে গেল। আমি কাগজটা পকেটে ঢুকিয়ে নিলাম। বাসে থাকাকালীন ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম। তারপর দুজনে গাড়িতে উঠে পড়লাম। 30 মিনিট পর বাসায় পৌঁছে গেলাম। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলি নাই। কলিং বেল চাপ দিলাম। মামি এসে দরজা খুলে দিল। সাদিয়া আপু কোনো কথা না বলে ভিতরে চলে গেল। কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি কেন? আসলে আমার কিছু কাজ আছে স্কুলে, তাই চলে আসলাম। তুই আমার কাছে মিথ্যা বলছিস? বল কি হয়েছে? মামি, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি কি কখনো তোমাকে মিথ্যা বলেছি? সত্যটা বলা যাবে না, না হলে আপুকে অনেক বকাঝকা করবে। তাহলে সাদিয়া এভাবে কিছু না বলে চলে গেল কেন? সেটা তুমি আর তোমার মেয়ে ভালো জানো। আমার সাথে কিছু হয় নাই। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে মামি বলে রুমে চলে আসলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে খাবার টেবিলের সামনে এসে আমি অবাক হয়ে গেলাম। দেখি সাদিয়া আপুকে মামি খাইয়ে দিচ্ছে আর আপু মোবাইল টিপতে আছে। দেখে মনে হয় অনেক খুশি। আমি একটা চেয়ার টেনে বসলাম। তখন মামি আমাকে খাবার বেড়ে দিল। রাসেল, তোর মামা আজকে বাড়িতে আসছে। কি সত্যি? আর আসার পর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। মামি আমার সাথে কথা বলার সময় সাদিয়া মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বুঝে লাভ নেই। আমি রুমে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মামা চলে আসছে। আমি মামার সামনে গিয়ে বললাম, মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা তুই কেমন আছিস? জি মামা, আমি অনেক ভালো আছি। তা তোর পড়ালেখা কেমন চলছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? জি মামা, অনেক ভালো চলছে। আচ্ছা সাদিয়ার আম্মু, তুমি আমাদের জন্য 2টা কফি পাঠিয়ে দাও। চল মামা, তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, চলো মামা। আমি আর মামা তাদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দুজনে বিছানায় বসলাম। তখন মামা বলল, রাসেল, আমি সব জানি। সাদিয়া আমাকে সব খুলে বলেছে। তুই সাদিয়াকে মাফ করে দে। মেয়েটা না বুঝে তোকে অনেক বড় কথা বলে ফেলেছে। প্লিজ রাসেল, আমি সাদিয়ার হয়ে তোর কাছে মাপ চাচ্ছি। এ কি করছেন? আপনাকে আমি বাবার চোখে দেখি। আমি কি তোমার কথা ফেলতে পারি? ঠিক আছে মামা, আমি আপুকে ক্ষমা করে দিচ্ছি। আমি অনেক খুশি হয়েছি তুই সাদিয়াকে ক্ষমা করে দিলি। আর একটা কথা, ওর কথায় কিছু মনে করবি না। তুই তো জানিস ও কখনো ভালো কখনো খারাপ। আমি তোর কথায় বুঝতে পারছি তুই আমার সাথে মিথ্যা বলছিস। আমি যদি সত্যটা বলতাম তাহলে তুমি আপুকে অনেক বকাঝকা করতে, তাই বলি নাই। তোর মা তোকে জন্ম দিয়ে ভুল করে নাই। তোর মতো ছেলে যেন সবার ঘরে হয়। দোয়া করবেন মামা মামি, আমি যেন আপনাদের চোখে সবসময় ভালো হয়ে থাকতে পারি। আমার দোয়া সবসময় তোর সাথে আছে। ঠিক আছে, অনেক কথা হয়েছে। এবার তার সারপ্রাইজ কোথায়? ওটা রাসেল সকালে পেয়ে যাবে। ঠিক আছে, চলো টেবিলে খাবার দিচ্ছি। ওকে চলো। তারপর সবাই খাবার খেতে টেবিলে চলে আসলাম। আমি একটা চেয়ার টেনে বসলাম আর আপু এসে আমার পাশে চেয়ার টেনে বসলো। এবার আমাকে ক্ষমা করেছিস? শুধু মামা মামির জন্য করেছি। ঠিক আছে, আজকের পর থেকে আমি আর এরকম কথা জীবনেও বলবো না। তাই যেন হয়। এবার খাবার খাও। আর কোনো কথা না বলে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে চলে গেলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম কি এমন সারপ্রাইজ, সেটা সকালে দেখা যাবে। তারপর মোবাইল বের করে রিয়াকে ফোন দিলাম। 2-3 বার রিং হওয়ার পর ধরলো। ওই হারামি, ফোন ধরিস না কেন? আসলে আমি ওয়াশরুমে ছিলাম। বল, কেমন আছিস? আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা কেমন লাগছে সিলেট শহর? আমরা বাসায় ফিরে এসেছি। এত তাড়াতাড়ি চলে আসলি কেন? আরে মামা, বাসায় এসেছি তাই। ও, তা কালকে স্কুলে আসবি? আসবো। ওকে, কালকে স্কুলে কথা হবে। বাই। বাই। ফোন কেটে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। এসে দেখি মামা নাস্তা করছে আর আপুকে দেখা যাচ্ছে না। আমি একটা চেয়ার টেনে বসলাম। মামা গুড মর্নিং। গুড মর্নিং। কিছুক্ষণ পর সাদিয়া এসে আমার পাশে বসলো। মামা মামি মুচকি মুচকি হাসছে
আমি তো কিছুই বুঝতে পারছি না। নাস্তা শেষ করে ব্যাগটা কাঁধে নিয়ে বের হয়ে বাহিরে এসে আমি তো অবাক হয়ে গেলাম। আপনারা ঠিকই ধরেছেন, মামা বাহিরে এসে দেখে অনেক সুন্দর একটা বাইক, দেখে মনে হচ্ছে অনেক দামি। কেমন হলো সারপ্রাইজ? মামা এটা আমার জন্য? মামা, এটা তোমার জন্য। এখন থেকে বাইক চালিয়ে স্কুলে যাবে। থ্যাংক ইউ মামা। হয়েছে এবার তুমি স্কুলে যাও, আমি অফিসে যাচ্ছি। ওকে মামা। আপু তুমি উঠলে কেন? এতদিন তোকে আমি স্কুলে নামিয়ে দিছি, এখন থেকে তুই আমাকে কলেজে নামিয়ে দিয়ে স্কুলে আসবি। আপু এটা কিন্তু অন্যায়। যখন আমি তোকে নামিয়ে দিছি তখন আমি কিছু বলেছি? ওকে বাবা ঠিক আছে। আমি বাইক চালাতে লাগলাম, আপু আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আপু এইভাবে ধরলে কেন? মানুষ কি মনে করবে? এভাবে না ধরলে আমি তো পড়ে যাব, তুই তো জানিস আমি কোনো সময় বাইকে উঠিনি। ঠিক আছে ধরো। আমি আর কোনো কথা না বলে বাইক চালাতে লাগলাম। আপুর জড়িয়ে ধরাতে আমার কেমন জানি লাগছে। আপনারা ভাইবেন না খারাপ লাগছে? আমার থেকে অনেক ভালো লাগছে। জীবনে কোনো মেয়ে জড়িয়ে ধরছে। তো যাই হোক, কিছুক্ষণ পর আপুর কলেজে চলে আসলাম। আপু বাইক থেকে নামলো। হঠাৎ 4-5টা মেয়ে এসে বলল, কে রে সাদিয়া, ছেলেটি কে রে? দেখতে কি কিউট। ঠিকই বলেছিস, দেখতে অনেক সুন্দর, মনে কয় চকলেটের মতো চুষে খেয়ে ফেলতে। তোরা কি শুরু করেছিস? ও হচ্ছে আমার ফুফাতো ভাই, আর আমার থেকে 1 বছরের ছোট, তার মানে তোদের ছোট ভাইয়ের মতো দেখবি। আমার তো ইচ্ছে করছে ওকে নিয়ে পালিয়ে যাই। তোরা কিন্তু বেশি কথা বলছিস। রাসেল, তুমি ওদের কথায় কিছু মনে করো না। না না ঠিক আছে আপু, তাহলে আমি এখন যাই, আমার ক্লাসের সময় হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যাস। ওকে বলে আমি চলে আসলাম স্কুলে। গেট দিয়ে ঢুকে ভিতরে গেলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমাকে চিনতে পারছে না। আমি বাইক পার্কিং করে চারপাশে তাকিয়ে রিয়াকে খুঁজতে লাগলাম। দেখি রিয়া গাছের নিচে বসে আছে। হাই, কেমন আছিস? তোর আসতে তো দেরি হলো কেন? আসলে মামা আজকে নতুন বাইক দিয়েছে তো, তাই সাদিয়া আপুকে কলেজে দিয়ে স্কুলে আসলাম। ও ঠিক আছে, চল, ক্লাসের সময় হয়ে গেছে। ওকে চল। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। সব ক্লাস শেষ করে বাহিরে এসে রিয়াকে বললাম বাসায় চলে যেতে, কারণ সাদিয়া আপুকে কলেজে থেকে আনতে বলল। আপু আমাকে ফোন দিয়েছে। রিয়া একটা রিকশায় উঠে চলে গেল। আমি বাইক চালিয়ে আপুর কলেজের সামনে চলে আসলাম। দেখি আপু আমার জন্য দাঁড়িয়ে আছে। আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আমার পরীক্ষা চলে আসছে। এখন সাদিয়া আপু আমার অনেক কেয়ার করে। সকালবেলা ঘুম থেকে জাগায়, আমার রুম গুছিয়ে দেয়, আমাকে নিয়ে বাহিরে ঘুরতে যায়। আমি জানি না এত কিছু কেন করছে, হয়তো ছোট ভাই হিসেবে এরকম করছে। আর রিয়া স্কুলে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, সব সময় তার সাথে সাথে রাখে। কোনো ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব করতে দেয় না। কিছু বললে বলে আমরা দুজন ঠিক আছি। আজকে আমার প্রথম দিনের পরীক্ষা। সকালে ঘুমিয়েছিলাম, আপু এসে আমাকে ডাক দিল। আই রাসেল, ওঠ, পরীক্ষার সময় বেশি নাই। আপু আর একটু। তুই আরো ঘুমা, এখান দিয়ে পরীক্ষার সময় চলে যাচ্ছে। এখন কয়টা বাজে আপু? এখন 9:30 বাজে, আর মাত্র 30 মিনিট আছে পরীক্ষা শুরু হওয়ার। কি তুমি আমাকে আরো আগে ডাকবে না? তোকে আমি সেই সকাল থেকে ডাকছি, তোর উঠার কোনো খবর নেই। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। ঠিক আছে তুমি যাও, আমি রেডি হয়ে আসতেছি। আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। টেবিলে গিয়ে দেখি আপু নাস্তা নিয়ে বসে আছে। আপু আমাকে নিজের হাতে খাইয়ে দিল। এটা নতুন কিছু নয়, আমাকে আগে থেকে খাইয়ে দেয়। নাস্তা শেষ করে বাহিরে আসলাম। কিছুক্ষণ পর সাদিয়া আপু বের হয়ে আসলো, এসে গাড়িতে গিয়ে বসলো। পরীক্ষা চলাকালীন বাইক নিয়ে না যেতে বলেছে মামা। কিছুক্ষণ পর স্কুলের সামনে এসে গাড়ি থামলো। আমি গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। শোন, সুন্দরভাবে পরীক্ষা দিবি। ঠিক আছে আপু, আমার জন্য দোয়া করবে। আমার দোয়া সব সময় তোর সাথে আছে। যা, পরীক্ষার সময় হয়ে গেছে। আমি আর কোনো কথা না বলে ভিতরে চলে গেলাম। আমি সোজা ক্লাসে চলে গেলাম। আমার সিট সামনে পড়লো। চারপাশে তাকিয়ে রিয়াকে খুঁজতে লাগলাম। দেখি আমার পিছনের সিটে বসে আছে, আর চোখগুলো লাল করে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যাব তার আগেই স্যার ক্লাসে ঢুকে গেল। সবাইকে কাগজ দিয়ে দিল, সাথে প্রশ্ন। আল্লাহ দিলে সবগুলো কমন পড়েছে, তাই বসে না থেকে লেখা শুরু করলাম। সবগুলো ভালোভাবে লিখে বাইরে চলে আসলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার কলার চেপে ধরলো। তাকিয়ে দেখি, কিরে আমার কলার ধরছিস কেন? হারামি, আজকে প্রথম দিন, এত দেরি করলি কেন? ঠিক টাইমে তো আসলাম। আর একটু আগে আসলে কি হয়? আগে আসলে কিছুক্ষণ কথা বলা যায়। ঠিক আছে, কালকে থেকে একটু আগে আসবো। এখন খুশি? কথা বলতে বলতে গেটের বাইরে এসে দেখি আপু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন আছেন আপু?
আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা পরীক্ষা কেমন হলো? জি আপু, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, পরে কথা হবে। রাসেল, গাড়িতে ওঠ। আমি রিয়াকে বলে গাড়িতে উঠে গেলাম। রিয়া একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। তোর পরীক্ষা কেমন হলো? অনেক ভালো হয়েছে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে সব পরীক্ষা শেষ হয়ে গেল। সাদিয়া আপু আমাকে প্রতিদিন দিয়ে আসলো, আবার নিয়ে আসলো। এখন রেজাল্টের জন্য অপেক্ষা। সকালবেলা নাস্তা করে রুমে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ আপু ফোন দিয়ে বলল তার রুমে যেতে। আমি আর বসে না থেকে আপুর রুমের সামনে গিয়ে দরজা টোকা দেওয়ার আগেই আপু বলল ভিতরে যেতে। আমি কোনো কথা না বলে ভিতরে গিয়ে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে চুল মুছতে মুছতে লাগলো। শুধু একটা তোয়ালে গায়ে জড়িয়ে আছে। আপু জামা পরে নাও, আমি বাহিরে আছি বলে বাহিরে যেতে আপু আমার হাত ধরে টান দিল। আপু কি হয়েছে তোমার? এভাবে টান দিলে কেন? আমাকে জড়িয়ে ধরলে কেন? তুই বুঝিস না, কান ধরেছি। আপু প্লিজ ছেড়ে দাও, কেউ দেখলে খারাপ ভাববে। চুপ, একটা কথাও বলবি না। তুই দাঁড়া, আমি আসছি। বলে আমাকে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। আবার এসে আমাকে জড়িয়ে ধরলো। আপু দরজা বন্ধ করলে কেন? তুই তো বললি কেউ দেখে ফেলবে, তাই দরজা বন্ধ করে দিলাম। তুমি এরকম করছো কেন আজকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে, আজকের পর থেকে আমাকে আপু বলে ডাকবি না, নাম ধরে ডাকবি। আর আমি তোকে ভালোবাসি। কি বলছো আপু? তুমি আমার বড়, আমি তোমাকে বোনের চোখে দেখি। এতদিন আপুর চোখে দেখছিস, এখন থেকে গার্লফ্রেন্ডের চোখে দেখবি। আপু এটা হয় না। মামা মামি জানতে পারলে আমাকে বাসা থেকে বের করে দিবে। ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওটা আমি দেখে নিব। তুই শুধু একবার বল তুই আমাকে ভালোবাসিস। না, আমি পারবো না। ঠিক আছে, তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি নিজের জীবন শেষ করে দিব। বলে একটা ছুরি নিয়ে এক টান দিল হাতে। আমি দৌড়ে গিয়ে হাত চেপে ধরলাম। আগে একটা থাপ্পড় মেরে দিলাম, পরে বলতে লাগলাম এটা তুমি কি করলে? তোকে না পেলে এই জীবন রেখে কি লাভ? জীবন গেলে কি ভালোবাসা পাবে? ভালোবাসার মানুষটির সাথে লেগে থাকতে হয়। একদিন না একদিন সে তোমার ভালোবাসা বুঝতে পারলে অবশ্যই গ্রহণ করে নেবে। তোকে আমি তখন থেকেই ভালোবাসি যখন তোকে সিলেটে অপমান করলাম। আমি আর থাকতে পারছি না, তাই তোকে বলে দিলাম। কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? তোমার এত কেয়ার, এত ভালোবাসা পেয়ে আমি কি না করতে পারি। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু মামা মামি আমাকে থাকতে দিছে। আমি যদি তোমাকে ভালোবাসার কথা বলি তাহলে আমাকে ঘর থেকে বের করে দিবে, তাই বলি নাই। একতরফা তোমাকে ভালোবেসে গেছি। আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এমনভাবে কিস করছে মনে হয় অনেক দিনের জমানো কিস আজকে করতে আসে। দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। আমি আপুর পুরো শরীরে কিস করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। আমি সাদিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আপু আমাকে কপালে চুমু দিতে লাগলো। শালার বাস্তবে যদি এমন একটা আপু পেতাম তাহলে জীবনকে ধন্য মনে করতাম। কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে গেলে আমাকে আর খুঁজে পাবি না। এখনো কি তুই করে বলবে? তুই তো আমার ছোট, তাই বলছি। ঠিক আছে, আমার সাথে বড় কাউকে ভালোবেসো। ওরে আমার জুনিয়র জামাইরে দেখে রাগ করছে। ঠিক আছে, তুমি করে বলবো। এবার খুশি? খুশি মানে? অনেক খুশি। আচ্ছা, এবার তোমার রুমে যাও, আমি জামা চেঞ্জ করব। কেন আমার সামনে করো? এখনো বিয়ে হয়নি, বুঝলে? হয় নাই, হবে। আগে হোক তারপর। এখন তুমি তোমার রুমে যাও। ঠিক আছে, যাচ্ছি। আগে তোমার হাতে ব্যান্ডেজ করে দেই। ওকে, দাও। সাদিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। এসে মোবাইলটা হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। রিয়া অনেকগুলো ফোন দিচ্ছে, তাই আমি তাকে ফোন দিলাম। কি রে হারামি, তোকে এত ফোন দিলাম, কোথায় হারিয়ে গেলি? আসলে আপুর রুমে ছিলাম। ওকে সত্যটা বলা যাবে না, না হলে আমাকে বাস দিবে। ও আচ্ছা, বিকেলে পার্কে আসতে পারবি? কেন? তোর সাথে কিছু কথা আছে। ওকে ঠিক আছে, আমি আসবো। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি পরে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বাসায় চলে আসলাম। সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমার পিছনে সাদিয়া ঢুকে দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? তোমাকে একটু আদর করতে মন চাইছে, তাই চলে আসলাম। কেন, সকালে মন ভরে নাই? তোমাকে সারা দিন আদর করতে মন চায়। তারপর আমাকে পুরো শরীরে কিস করতে লাগলো। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখছি। পরে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া রুমে নেই, হয়তো চলে গেছে তার রুমে। আমি আর বসে না থেকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে পার্কে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া সামনের দিকে তাকিয়ে আছে। বল, কি বলবি? বস, বলছি। আমি বসে গেলাম নিচে। তারপর রিয়া এমন কিছু বলবে আমি তো কল্পনাও করতে পারিনি।
ডাকে পাখি ফুটে ফুল, এ কি বসন্ত নাকি ভুল? নতুন পাতায় বৃক্ষ চারা, কচি পাতে তরুলতা, আবছা নীলে ঢাকা আকাশ, ধুলোয় মাখা এই বাতাস। আমার এই মন গেছে উড়ে, কণ্ঠ আজ বসন্তের উদাস সুরে। আমি তোকে ভালোবাসি রাসেল, তোকে যেদিন স্কুলে প্রথম দেখি সেদিন থেকে তোকে ভালো লাগে। ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। এটা তুই কি বলছিস? আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি নাই। আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন তুই আমাকে ভালোবাসতে পারবি না? সেটা আমি তোকে বলতে পারবো না। তুই আমার না হলে তোকে আমি কারোর হতে দিব না, দেখে নিস তুই। সেটা তুই চেষ্টা করে দেখতে পারিস। আমি এখন যাই, যদি বন্ধু হয়ে থাকতে পারিস তাহলে আমার সাথে কথা বলবি। বাই বলে পার্ক থেকে বেরিয়ে এসে সোজা বাসায় চলে আসলাম। আমি তাকে বন্ধুর মতো ভাবছি আর ও আমাকে প্রপোজ করে বসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। সাদিয়া এসে দরজা খুলে দিল। কোথায় ছিলে তুমি? একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো আমাকে বলে যাবে না? তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে পাই নাই। তোমার ফোনে ফোন দিছি কিন্তু তুমি মোবাইল বাসায় রেখে গেছো। ওকে সরি, আর তোমাকে না বলে কোথাও যাব না। এই তুমি কি করলে? আম্মু যদি দেখে ফেলতো? ঠিক আছে, আমার রুমে আসো, তার মন ভরে আদর করব। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি আসছি। আর কিছু না বলে রুমে চলে আসলাম। এখন তো আর পড়াশোনা নাই, রেজাল্ট দেওয়ার পর পড়ালেখা শুরু হবে। সে পর্যন্ত না হয় প্রেম করে যাই। কিছুক্ষণ পর সাদিয়া রুমে এসে দরজা বন্ধ করে দিল। সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। এবার দেখি কত আদর করতে পারো। এখন আদর করব আর গল্প করব। ওকে, তা কি গল্প করবে? আগে আমি একটা গান বলি, তুমি শোনো। ঠিক আছে, বলো। আমার গান শুনে হাসবে না কিন্তু। ওকে, আগে বলো। বউরে কইছি গিয়া বিছানার উপর লুঙ্গি রাখছি, এখন গেল হারাইয়া। আর কমো না। সাদিয়া হাসতে হাসতে শেষ। এটা কি গান? না, এটা টান। হঠাৎ সাদিয়া ঠোঁট দুটো এক করে দিল। পাগলের মতো আমার ঠোঁট দুটি চুষতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মামি এসে ডাক দিল দরজার ওপাশ থেকে। আমি সাদিয়াকে ছেড়ে দিলাম। মামি ডাকছো কেন? সাদিয়াকে দেখছিস? আম্মু, আমি রাসেলের সাথে আছি, কিছু বলবে? না, কিছু বলবো না। আমি তো রুমে গেলাম, দেখি তুই নাই, তাই আর কি রাসেলের রুমে চলে আসলাম। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তুমি কথা বললে কেন? তো কি হয়েছে? কিছু হবে না, তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে আসো, আমি আমার রুমে যাচ্ছি। আমার পাওনা দিয়ে যাও। ঠিক আছে, আসো। তারপর কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমিও বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর সাদিয়া এসে আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। মামি খাবার বেড়ে দিল। আমি খাবার খাচ্ছি। আপনারা খাবেন? হঠাৎ নিচ দিয়ে সাদিয়া পায়ের মধ্যে চিমটি কাটতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। আমিও জোরে একটা চিমটি দিলাম। সাদিয়া আহ করে উঠলো। রে, কি হয়েছে তোর? কিছু না আম্মু। তাহলে আ করে উঠলি কেন? ঠোঁটে কামড় পড়ছে। ও। সাদিয়া আমার কানে কানে বলল, রুমে যা, তারপর মজা দেখাবো। আমি মুখ ভেঙচি কেটে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। দরজা বন্ধ করার আগেই সাদিয়া রুমে ঢুকে দরজা আটকে দিল। আমাকে চিমটি মারলি কেন? তুমি আগে কেন আমাকে মারছো? আমার ইচ্ছে হয়েছে, মারছি। তুই মারবি কেন? দেখ, চাকাটা পুরো লাল হয়ে গেছে। আমি নিচে বসে সাদিয়ার পাটা আমার পায়ের উপর উঠিয়ে দুটো চুমু দিলাম। সাদিয়া আমাকে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। এই পাগলি, কান্না করছো কেন? তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। মরণ পর্যন্ত তোমার পাশে আছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। এভাবে চলতে চলতে আমার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল। আমি অনেক ভালো রেজাল্ট করেছি। আমাকে সাদিয়ার কলেজে ভর্তি করিয়ে দিল। আজকে আমার কলেজের প্রথম দিন। সাদিয়া এখন আমাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসে। রাতে আমার সাথে ঘুমায়। যখন সবাই ঘুমিয়ে যায় তখন সে আমার রুমে চলে আসে। রিয়ার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই, আমিও করি নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম ব্যাগটা হাতে নিয়ে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, এর ভিতরে সাদিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন সে ইন্টার দ্বিতীয় বর্ষে উঠলো। টেবিলে বসে আছি। কিছুক্ষণ পর সাদিয়া এসে আমার পাশে বসলো। ও মা, আজকে দেখি আপু বগড়া পড়েছে। দুজনে নাস্তা করে বেরিয়ে আসলাম। গাড়ির সামনে এসে আমি বললাম, কি ব্যাপার, আজকে তুমি বগড়া পড়ছো কেন? আজকে থেকে আমার চেহারা তুমি ছাড়া অন্য কাউকে দেখাবো না। ও ঠিক আছে, গাড়িতে উঠো। তারপর দুজনে গাড়িতে উঠলাম। সাদিয়া গাড়ি চালাতে লাগলো। আমি সামনের দিকে তাকিয়ে আছি। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন?
কি বলবো, আজকে আমার অনেক ভয় লাগছে। নতুন কলেজ, সবকিছু নতুন। আমি আছি না, কোনো সমস্যা হলে আমাকে বলবে। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। গাড়ি পার্কিং করে দুজনে গাড়িতে নেমে ক্লাসে যেতে লাগলাম। হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটা পড়ে গেল। আমি হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা আমার তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, এটা আর কেউ না, প্রিয়া। প্রিয়া, তুমি এখানে? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর তুমি? আমিও এই কলেজে ভর্তি হয়েছি। তা তোমার পাশে উনি কে? ও হচ্ছে আমার মামাতো বোন, আর ও এই কলেজে পড়ে, ইন্টার দ্বিতীয় বর্ষে। নাম সাদিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আপু, আমিও ভালো আছি। তাহলে চলো আমরা দুইজন একসাথে ক্লাসে যাই। আচ্ছা, তুমি ক্লাসে যাও, আমি আর প্রিয়া আমাদের ক্লাসে যাই। আমি আর প্রিয়া দুজনে ক্লাসে যেতে লাগলাম। আপুকে দেখে মনে হচ্ছে মন খারাপ করে ফেলেছে। মন খারাপ করার কারণ আছে। কি কারণ? কারণটা হচ্ছে তোমার সাথে কথা বলার জন্য। তোমার সাথে ক্লাসে যেতেছি, এ কারণে মন খারাপ করে ফেলেছে। আমার সাথে কথা বললে আপু মন খারাপ করবে কেন? আসলে আমি আর সাদিয়া দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু আপু তো তোমার থেকে বড়। কেন, ছোটরা বড়দের কি ভালোবাসতে পারে না? সাদিয়া আমাকে অনেক ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। কিন্তু সমাজের মানুষ কি বলবে? কে কি বললো সেটা নিয়ে আমার কিছু আসে যায় না। দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুইজনকে কখনো আলাদা না করে। ঠিক আছে, চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। প্রথম দিন তাই পরিচয় নিয়ে ছুটি দিয়ে দিছে। স্যার বলছে কালকে থেকে নিয়মিত ক্লাস হবে। প্রিয়া আর আমি বাইরে আসলাম। আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? বাস থেকে নেমে তোমাকে একটা কাগজ দিচ্ছে, সেটা মনে আছে? ওই কাগজটার কথা আমার মনে নেই। তা কি ছিল কাগজে? ওখানে আমার মোবাইল নাম্বার ছিল। ও সরি, আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে তোমাকে ফোন দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয়া চলে গেল। কিছুক্ষণ পর দেখি সাদিয়া আমার দিকে আসছে, সাথে একটা মেয়ে, আর একটা সোজা আমার সামনে এসে বলল, গাড়িতে ওঠো, এক জায়গায় যাব। কোথায় যাবে? সেটা গেলে দেখতে পারবে। আমি আর কোনো কথা না বলে গাড়িতে উঠে গেলাম। ওই ছেলে আর মেয়ে পিছনে উঠে বসলো। রাস্তায় কোনো কথা হলো না। হঠাৎ গাড়ি একটা কাজী অফিসের সামনে এসে থামালো। কি ব্যাপার, এখানে গাড়ি থামালে কেন? ভেতরে গেলে দেখতে পারবি। আমি আর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। আমার মনে হয় ওই ছেলেটা আর মেয়েটা বিয়ে করবে, তাই হয়তো আমাদের দুজনকে নিয়ে এসেছে। সবাই ভিতরে গেলাম। আঙ্কেল, সবকিছু রেডি? ভিতরে গিয়ে কাজীকে বলল, জি মা, তুমি ফোন করার পর সব রেডি করে রেখেছি, এখন দুজনে সই করে দিলে হবে। কোন জায়গায় সই করতে হবে? এই জায়গায়। তারপর সাদিয়া সই করে আমাকে বলল, এই নাও, সই করো। কিসের সই করব? আজকে তোমার আর আমার বিয়ে, সইটা করে দিলে তোমার আর আমার বিয়ে হয়ে যাবে। না, আমি সই করতে পারবো না। কেন, তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে সই করতে সমস্যা কি? মামা মামিকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে? ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু বুঝিয়ে বলবো। আমি তোমাকে কোনো মেয়ের সাথে দেখলে আমার অনেক ভয় করে, তোমাকে না আমি হারিয়ে ফেলি, তাই এটা সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি কোথাও হারিয়ে যাব না, আমি তোমার আছি, তোমারই থাকবো। ঠিক আছে, আমি সই করছি। সই করার পর কাজী আমাদের জন্য দোয়া করলো। তারপর কাজীর পাওনা দিয়ে বের হয়ে আসলাম, আর ওই ছেলে মেয়ে দুটো সই করলো সাক্ষী হিসেবে। তারপর সবাই গাড়িতে উঠলাম। আমি আর সাদিয়া পিছনে বসলাম, আর ওই ছেলেটা গাড়ি চালাতে লাগলো। সাদিয়া আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমি সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর গাড়ি থামলো একটা বাসার সামনে। ছেলে মেয়ে দুটো নেমে গেল। সাদিয়া আর আমি সামনে গিয়ে বসলাম। সাদিয়া এবার গাড়ি চালাতে লাগলো। সাদিয়া এক হাতে গাড়ি চালাচ্ছে, আর এক হাতে আমার হাত ধরে আছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। মামি এসে দরজা খুলে দিল। কি রে, প্রথম দিন কলেজে কেমন লাগছে? জি মামি, অনেক ভালো। আম্মু, আমরা অনেক ক্লান্ত, আমাদের ভিতরে যেতে দাও। ঠিক আছে, আয়, আর দুজনে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মামি, বলে আমি আমার রুমে আর সাদিয়া তার রুমে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসলাম। সাদিয়া কিছুক্ষণ পর এসে আমার পাশে বসলো। দুজনে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। সাদিয়াও আমার পিছন দিয়ে ঢুকে গেল। আমি দরজা বন্ধ করে তার সামনে যেতেই আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। এই তুমি কি করছো? তোমার মতিগতি ভালো দেখছি না। আজকে আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তুমি যেটা খুশি সেটা করতে পারো। না, এখন না, পড়ালেখা শেষ করি, তারপর চিন্তা ভাবনা করব। আমি তো এতদিন অপেক্ষা করতে পারবো না। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমার ভালোবাসা পেতে চাই। এতদিন তাহলে কি ছিল? আমি ওই ভালোবাসার কথা বলি নাই, মানে আমার একটা বাচ্চা চাই। এসব তুমি কি বলছো? সবে আমি মাত্র কলেজে উঠলাম,
আর তুমি বাচ্চা নিলে পড়ালেখার কি হবে? আমি এত কিছু শুনতে চাই না, ব্যাস আমি যেটা বলছি সেটাই। আমি পাই। আর বলতে না দিয়ে ঠোঁট দুটো এক করে দিল। আমাকে পাগলের মতো কিস করতে লাগলো, পুরো শরীরে কিস করতে লাগলো। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমিও তার সাথে তাল মেলাতে লাগলাম। দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে কোনো কাপড় নেই, আর সাদিয়া পাশে নেই। তারপর সাদিয়ার সাথে কি হলো তা মনে পড়তেই আমি কি করলাম, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখি সাদিয়া বিছানায় বসে আছে। তা কেমন ঘুম হলো? সাদিয়া, কাজটা কি ঠিক হয়েছে? তুমি কোনটার কথা বলছো? সাদিয়া, আমি মজা করছি না। ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। এখন চলো দুজন বাহির থেকে ঘুরে আসি। চলো। দুজনে বাহিরে কিছুক্ষণ ঘুরে আবার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এর ভিতরে সাদিয়ার সাথে আরো 2বার মেলামেশা হয়েছে আমার। মামা মামি কিছুদিনের জন্য বাহিরে ঘুরতে গেছে। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর সাদিয়া কফি নিয়ে আসলো। এত বসে বসে কি চিন্তা করো? কফি হাতে দিয়ে আমার পাশে বসলো। আমরা কি কাজটা ঠিক করছি? যদি মামা মামি জানে তাহলে অনেক কষ্ট পাবে। তুমি চিন্তা করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। মা বাবাকে হারিয়েছি, কিন্তু তোমাদের হারাতে চাই না। এসব কথা বাদ দাও তো, এখন আমাকে একটু জড়িয়ে ধরো। আসো। তারপর সাদিয়াকে জড়িয়ে ধরলাম। আচ্ছা, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? আমাদের মেয়ে হবে। না, আমি তোমার মতো একটা ছেলে চাই। ঠিক আছে, আল্লাহ যা দেয় তাতেই খুশি। তা ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে? মেয়ে হলে ফারিয়া আর ছেলে হলে জিসান। অনেক সুন্দর নাম। ঠিক আছে, তাহলে এই নাম রাখবো। সন্ধ্যায় আমি একটু বাসার বাইরে গেলাম সাদিয়ার জন্য ফুচকা আনার জন্য। ফুচকা নিয়ে আসতেই হঠাৎ কে যেন পিছন থেকে একটা বাড়ি মারল মাথায়। আমি সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে। আমি বাসা থেকে কিছুটা দূরে পড়ে আছি। মাথা অনেক ব্যথা করছে। অনেক কষ্টে বাসায় গেলাম। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর সাদিয়া এসে দরজা খুলে দিল। যেই না ভিতরে পা দিতে দিব তখন সাদিয়া বলল, খবরদার তুই ভেতরে আসবি না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? সারা রাত কোথায় ছিলি? গতকাল তোমার জন্য ফুচকা আনতে গিয়েছিলাম। আসার টাইমে কে যেন আমাকে পিছন থেকে একটা বাড়ি মারলো। তারপর আমার কিছুই মনে নেই। বাহ বাহ, তুই আমার সাথে মিথ্যা কথা বলতে শিখে গেছিস। আমি মিথ্যা বলছি না, আমি সব সত্যি বলছি। তাই না? তাহলে এগুলো কি? কিছু ছবি আমার দিকে ছুঁড়ে মারে। আমি ছবিগুলোর দিকে তাকিয়ে মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি একটা মেয়ের সাথে আমি উলঙ্গ অবস্থায় জড়িয়ে ধরে আছি। সাদিয়া, বিশ্বাস করো, এইসব সব সাজানো নাটক। আমি কোনো মেয়ের সাথে এরকম করি নাই। কুত্তার বাচ্চা, তোকে আমি বিশ্বাস করছিলাম। আমি মনে করছিলাম তোর মতো ভালো ছেলে হয় না। কেন রে, আমি কি তোকে মজা দিতে পারি না, যার কারণে অন্য মেয়ের সাথে রাত কাটিয়ে আসলি? বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। তোকে বিশ্বাস করব আমি? একবার তোকে বিশ্বাস করে আমার জীবনের বড় ভুল করছি। তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো বিশ্বাসঘাতকের স্থান এই বাড়িতে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, সত্য একদিন প্রকাশ হবেই। সেদিন আমাকে 1000বার খুঁজেও কোথাও পাবে না। বলে আমার রুমে চলে গেলাম। আমার জামা কাপড় নিয়ে আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি অন্যদিকে তাকিয়ে কান্না করছে। বাসা থেকে বেরিয়ে কলেজে চলে গেলাম। টিসি নিয়ে সোজা বাস কাউন্টারে চলে আসলাম। যাওয়ার মতো কোনো জায়গাই নাই। পরে চিন্তা করলাম নিজের বাড়িতে চলে যাই। বাড়িটা খালি পড়ে আছে। তারপর টিকিট কেটে বাসে উঠে বসলাম। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। প্রায় 5 ঘন্টা পর নিজের শহরে বাস এসে থামলো। বাস থেকে নেমে একটা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে রাফি ঘাড়ে হাত দিয়ে বলল, তুই রাসেল না? কেমন আছিস? আমি ভালো আছি। তোকে অনেকদিন পর দেখলাম। এতদিন কোথায় ছিলি? বাবা মা মারা যাওয়ার পর মামার বাসায় ছিলাম। তা হঠাৎ নিজের শহরে? এখন থেকে এখানে থাকবো। তোর চেহারা দিকে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে বল। আগে বাসায় চল, তারপর সব বলছি। ঠিক আছে, চল। তারপর একটা রিক্সা নিয়ে দুজনে আমার বাসায় চলে আসলাম। বাসার চাবি আমার ব্যাগেই ছিল। চাবি বের করে তালা খুলে ভিতরে ঢুকলাম। বাসাটা অপরিষ্কার হয়ে আছে। দুজনে মিলে বাসাটা পরিষ্কার করলাম। তারপর ফ্রেশ হয়ে দুজনে বাহিরে এসে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। এবার বল কি হয়েছে। তাহলে শোন। তারপর আমি রাফিকে সবকিছু খুলে বললাম। এটা কেউ তোর সাথে করেছে? তোর জানা মতে তোর সাথে কারো কিছু হয়েছে? রিয়া নামে একটা ফ্রেন্ড ছিল। ও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তাকে না করে দিছি।
সে আমাকে বলেছে সে যদি আমাকে না পায় তাহলে কারো হতেই দিবে না। তাহলে এই কাজ ও ছাড়া আর কেউ করে নাই? আচ্ছা ওসব বাদ দে, নিজের আপন মানুষ বিশ্বাস করলো না, ওর কথা বলে কি লাভ? তা এখন কি করবি? আগে পড়ালেখা শেষ করি, তারপর একটা চাকরি করব। আপনারা হয়তো ভাবছেন আমি টাকা পাবো কোথায়। আসলে বাবা যা রেখে গেছে তা দিয়ে আজীবন চলে যাবে। আমার নিজের জমানো কিছু টাকা আছে, আর ব্যাংকে আমার নামে কিছু টাকা আছে। তাহলে কালকে আমার সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে আসিস, আমি যে কলেজে পড়ি। ঠিক আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে নাস্তা করে কলেজে চলে গেলাম। আসলে রাফি আমাকে গতকাল কলেজের নাম বলে দিছে। গেট দিয়ে ঢুকে ভিতরে গেলাম। রাফি আমাকে দেখে আমার কাছে আসলো। চল অফিসে। চল। তারপর দুজন অফিস রুমে গেলাম। ভর্তি হয়ে বাইরে চলে আসলাম। দেখতে দেখতে পড়ালেখা শেষ করে ফেললাম। বেশি বড় করলাম না, এখন একটা অফিসে চাকরি করি। বেতন মোটামুটি ভালো। আজকে অনেকটা বছর হয়ে গেছে। সাদিয়ার কথা রাত হলে মনে পড়ে। থাক সে সুখে, তার জন্য আমি দোয়া করি। অফিসে চাকরি করি আজ 2 মাস হয়েছে। বস অনেক ভালো, আমার কাজ দেখে আমাকে ওপরের লেভেলে কাজ দিছে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন চাচা এসে বলল, রাসেল বাবা, তোমাকে বস ডাকছে। ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসছি। চাচা কোনো কথা না বলে চলে গেল। আমি আর বসে না থেকে বসের কেবিনের সামনে গিয়ে বললাম, স্যার আসবো? আসো। স্যার আমাকে ডেকেছেন? তোমাকে কত করে বলি আমাকে স্যার বলবে না, আমাকে আঙ্কেল বলে ডাকবে। ঠিক আছে আঙ্কেল, এবার চলুন। কেন ডেকেছেন? আমাদের একটা প্রজেক্টের জন্য তোমাকে এই জায়গায় যেতে হবে। জায়গার নাম শুনে বুকটা কেঁপে উঠল। চিরচেনা সেই শহর। আঙ্কেল কতদিন লাগবে? প্রজেক্টটা অনেক বড়, 1 মাসের মতো লাগবে। আমার বিশ্বাস তুমি এই কাজ নিজের মতো করে করবে। ঠিক আছে আঙ্কেল, তা কখন যেতে হবে? তুমি কালকে সকালে রওনা দাও, আর অফিস থেকে তোমাকে একটা গাড়ি দেওয়া হবে। ওকে আঙ্কেল, তাহলে আমি এখন গিয়ে হাতের কাজগুলো শেষ করি। তোমার এখন কোনো কাজ করা লাগবে না, তুমি বাসায় চলে যাও, সব কিছু রেডি করো। আর অফিসের বাইরে গাড়ি রাখা আছে, তুমি নিয়ে যেও। ঠিক আছে আঙ্কেল, আমি এখন আসি। সালাম দিয়ে বেরিয়ে আসলাম। অফিস থেকে বাইরে এসে দেখি অনেক সুন্দর একটা গাড়ি অফিস থেকে দিয়েছে। আসার টাইমে বস চাবি দিয়ে দিছে। আমাকে রাফি গাড়ি চালানো শিখাইছে। কলেজে থাকাকালীন গাড়িতে উঠে গাড়ি চালিয়ে মার্কেটে চলে গেলাম। কিছু মার্কেট করে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। রহিমা খালা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে ঠিকানা মতো যেতে লাগলাম। 5 ঘন্টা পর চিরচেনা সেই শহরে চলে আসলাম। আগের থেকে সব চেঞ্জ হয়ে গেছে। আমি একটা হোটেলে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাহিরে হাঁটতে বের হলাম। কালকে যে অফিসের কথা বলেছে সেই অফিসে যাব। চিরচেনা সেই পার্কে গেলাম। একটা খালি জায়গায় বসে চারপাশে দেখতে লাগলাম। কিছুক্ষণ থেকে পার্ক থেকে বেরিয়ে আসতেই সামনে দেখি একটা বাচ্চা মেয়ে রাস্তার মাঝে চলে এসেছে। অপর দিক থেকে একটা গাড়ি আসছে। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে নিয়ে রাস্তার পাশে ঝাঁপিয়ে পড়লাম। তুমি একা একা রাস্তার মাঝখানে চলে আসলে কেন? আপু, তুমি এতদিন পরে কোথায় থেকে আসলে? কে তোমার আব্বু? তুমি আমার আব্বু। তোমার কথা ভুল হচ্ছে। আমি তোমাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছি। না, তুমি আমার আব্বু। আমি তোমাকে দেখেছি। আম্মু প্রতিদিন তোমার ছবি বুকে নিয়ে কান্না করে। কোথায় তোমার আম্মু? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। হঠাৎ বস ফোন দিছে, তাই কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কাগজপত্র সব ঠিক করে রাখলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। ভিতরে ঢুকে পিয়নকে জিজ্ঞেস করলাম বসের কেবিন কোনটা। পিয়ন আমাকে বসের কেবিন দেখিয়ে দিল। আমি কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? আসুন। মেয়ে কণ্ঠ, তাহলে বস মেয়ে, আমি কি বসতে পারি? জি বসুন। আসলে আমি এই অফিস থেকে আসছি একটা প্রজেক্টের ব্যাপারে। তারপর মেয়েটা মাথাটা উপরে উঠায়। তাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। সে আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। ঠিকই ধরেছেন, আর কেউ নয়, সাদিয়া। আগের থেকে অনেক শুকিয়ে গেছে। রাসেল, তুমি এত বছর কোথায় ছিলে? তোমাকে আমি এমন কোনো জায়গা নাই খুঁজি নাই। কেন? একটা ধোঁকাবাজকে খুঁজে লাভ কি? তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে এসব সাজানোর নাটক ছিল, সব ছিল রিয়ার নাটক। আপনি কি করে বুঝলেন? আসলে তুমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর যে মেয়েটার সাথে তোমার ছবি দেখছি তার সাথে দেখা হলো। তারপর তোমার কথা জিজ্ঞেস করলাম। পরে মেয়েটা আমাকে সব খুলে বলে।
এটা রিয়া তাকে দিয়ে করিয়েছে। এখন তো সত্য জেনে গেছেন, তাহলে আমাকে খুঁজতে আসেন কেন? আমি তো একটা প্রতারক, ভালোবাসায় নিয়ে চিনিমিনি খেলি। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে তাহলে জিনিসটা যাচাই করে দেখতে। হঠাৎ সে গতকালের বাচ্চা মেয়েটা এসে বলল, আব্বু তুমি গতকাল আমাকে রেখে কোথায় চলে গেলে? মামুনি তোমার কথা ভুল হচ্ছে। ও ঠিক কথা বলছে, ও তোমার মেয়ে ফারিয়া। কি? ও আমার মেয়ে? তাহলে আপনি এখন বিয়ে করেন নাই? আমার তো বিয়ে হয়ে গেছে তোমার সাথে, তাহলে আমি আবার বিয়ে করব তুমি ভাবলে কি করে? মামা মামি কোথায়? তারা কেমন আছে? আব্বু কিছুটা অসুস্থ, তাই আমি অফিসের দায়িত্ব নিই। আর আম্মু আছে ভালো। প্লিজ রাসেল, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব, তোমার কথার অবাধ্য হব না। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এবার যদি ভুল করো তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবে। না না, আমি তোমাকে হারাতে চাই না। এতগুলো বছর অনেক কষ্টে কাটিয়েছি, আমি আর পারবো না। তাহলে চলো, এখন তোমাদের বাসায় যাব। ঠিক আছে চলো। তারপর আমি, সাদিয়া আর আমার মেয়ে অফিস থেকে বাইরে এসে আমার গাড়িতে করে মামার বাসায় যেতে লাগলাম। মামা মামি আমাদের বিষয় জানার পর কি বলল আর কি আমাকে না দেখে কি বলল। তোমাকে যখন বাসা থেকে বের করে দেই, হঠাৎ আমার মাথা ঘুরে পড়ে যায়। তারপর বাসায় কাজের লোকেরা অ্যাম্বুলেন্স খবর দেয়, 10 মিনিটে অ্যাম্বুলেন্স চলে আসে। তারপর দ্রুত হসপিটালে চলে আসে। ডাক্তার আমাকে দেখে বলল আমি মা হতে চলেছি। মামা মামিকে খবর দেয় নাই কেউ? আব্বু আম্মুকে কাজের লোকেরা বলে দিছে। তারা সেদিন রাতে রওনা দিয়ে হাসপাতালে চলে আসছে। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে আমি মা হতে চলেছি। তারপর তারা আমাকে এসে কি বলল? বলল এ বাচ্চার বাবাকে। তখন তুমি কি বললে? তখন আমি তোমার আর আমার সব কথা খুলে বললাম। আব্বু আম্মু অনেক খুশি হয়েছে, কিন্তু যখন তোমার কথা জিজ্ঞেস করলো আমি মাথা নিচু করে ফেললাম। অনেক জোরাজোরিতে বলে দিলাম তোমাকে আমি বাসা থেকে বের করে দিছি। কি কারণে বের করে দিছো সেটা জানতে চাইনি? আমি সব খুলে বলছি। পরে আর কোনো কথা বলে নাই। কিছুদিন পর যখন সত্যটা জানতে পারছে তখন তোমাকে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। আমি তোমাদের বাসা থেকে নিজের বাসায় গেছি, তারপর সব খুলে বললাম। আমি না হয় ভুল বুঝে তাড়িয়ে দিছি, কিন্তু তোমার একবারও আমার কথা মনে পড়ে নাই। উনি তোমাকে প্রতিদিন রাতে ঘুমের ঘরেই পড়ে, কিন্তু চাইলে তো আর তোমার কাছে ছুটে আসতে পারি না। সব আমার দোষ। আমি যদি তোমাকে ভুল না বুঝতাম তাহলে এতটা বছর কষ্ট করতে হতো না। কান্না করো না, এখন তো আমি এসেছি, সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। আব্বু আম্মু আমাকে অনেকবার বলেছে বিয়ে করার জন্য, কিন্তু আমার এক কথা, আমি বিয়ে করব না। তোমার জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব। তারপর থেকে বিয়ের কথা বলে নাই। হঠাৎ রাস্তার পাশে একজনকে দেখে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থামালে কেন? ও পাশে তাকিয়ে দেখ। ও তো রিয়া। তাকে একটা শিক্ষা দিয়ে আসো, যাও। তুমি ফারিয়াকে কোলে নাও, আমি আজকে ওকে জন্মের শিক্ষা দিয়ে আসছি। বলে ফারিয়াকে আমার কোলে দিয়ে গাড়ি থেকে নেমে রিয়ার সামনে গিয়ে পা থেকে জুতা খুলে ঠাস করে গালে মারতে লাগলো। রাস্তার সব মানুষ তাকিয়ে আছে। কিছু মানুষ জিজ্ঞেস করছে কেন মারছে। তখন সাদিয়া সব খুলে বলল। সবাই বলতে লাগলো তাকে পুলিশে দেওয়ার জন্য। তারপর সাদিয়া বলল, ওকে যে শিক্ষা দিছি আশা করি এরকম কাজ করতে গেলে 100 বার ভাববে। পুলিশে দেওয়ার দরকার নাই। শুধু একটা কথা বলি, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। বলে গাড়িতে উঠে গেল। রিয়া মাথা নিচু করে কান্না করছে আর আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর মামার বাসায় চলে আসলাম। সাদিয়া নেমে গেল ফারিয়াকে নিয়ে। আমি গাড়ি পার্কিং করে এসে একসাথে দরজায় গিয়ে দাঁড়ালাম। সাদিয়া কলিং বেল চাপ দিল। বুয়া এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে মামা মামির রুমে গেলাম। দেখি মামা শুয়ে আছে আর মামি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আব্বু আম্মু দেখো কাকে নিয়ে আসছি। মামা মামি দরজায় তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। মামি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাসেল, তুই কোথায় ছিলি? এতটা বছর পর কোথায় থেকে আসলি? তোর কি আমাদের কথা একবারও মনে পড়ে নাই? মনে তো পড়েছে, কিন্তু একটা মিথ্যা নাটকের কারণে আসতে পারি নাই। এদিকে আয়। আমি মামার পাশে গিয়ে বিছানায় বসলাম। কিরে, আমরা কি কখনো তোকে অন্য চোখে দেখেছি? তোকে আমি নিজের ছেলের মতো দেখেছি। সাদিয়া না হয় ভুল করেছে, আমরা কি ভুল করেছি তোর সাথে? আমাদের ভুলে এতটা বছর কেমনে থাকলি? আচ্ছা, ওসব নিয়ে আর কথা না বলাই ভালো। এখন মামা, তোমার শরীরের কি অবস্থা? আগে ভালো ছিলাম না, এখন অনেক ভালো আছি তোকে দেখে। আর তোদের বিয়ে আমি আর তোর মামি আগে থেকে ঠিক করে রেখেছি, কিন্তু তোরা আমাদের না জানিয়ে করে ফেলেছিস। যাক ওসব কথা, এখন রুমে যা, ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। আজ সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে মামা। মামা কি এখন থেকে বাবা বলে ডাকবে? ঠিক আছে বাবা। তারপর সাদিয়া আর আমি রুমে চলে আসলাম। রুমটা আগের মতোই আছে,
ফারিয়া তার দাদা দাদির কাছে রয়ে গেছে। হঠাৎ সাদিয়া দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করলে কেন? কেন তুমি বোঝো না? জানলে কি আর বলতাম। আজকে এতটা বছরের ভালোবাসা সব উজাড় করে দেব। এখন না, কেউ আসলে দেখে যাবে। আমি এত কিছু শুনতে চাই না, আমার আর একটা ছেলে লাগবে। ঠিক আমার না অনেক খিদে পেয়েছে, খাবার খেয়ে আসি তারপর। আছে, চলো দুজনে একসাথে ফ্রেশ হব। চলো। তারপর দুজনে ফ্রেশ হয়ে এসে খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে এসে দুজনের রুমে চলে আসলাম। ফারিয়াকে তার দাদা দাদির কাছে রেখে আসছে। রুমে এসে সাদিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এমনভাবে ধরে আসছে যেন ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। আমার না এখন খেতে মন চাচ্ছে। তোমাকে ধরে রাখছে কে? বলতে দেরি আমি সাদিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। আস্তে আস্তে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। তারপর মিশন শুরু করে দিলাম। আরে ভাই, মিশন কি আমি তো নিজেই জানি না। যারা বিয়ে করছেন তারা জানেন, যারা সিঙ্গেল আছো তারা বিয়ে করার পর জেনে যাবে। এখন আমি মামার অফিসে দেখাশোনা করি, আর সাদিয়া বাসায় সবার খেয়াল রাখে। আমি আগে চাকরিটা ছেড়ে দিয়েছি, বস কিছু বলে নাই, বরং অনেক খুশি হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। মেয়েরা ভুলাতে পারে ছেলেদের মন মিষ্টি কথার ছলে, তারা নিমিষেই ভাসাতে পারে সুখের সাগরে, তারাই আবার ডুবিয়ে মারে চোখের নোনা জলে। খেলতে পারে সুন্দর করে নিঠুর প্রেমের খেলা, দিতে পারে হৃদয় জুড়ে মিছে প্রেমের জ্বালা। প্রেম হলো সরল অঙ্কের মতো, সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি ঠাট্টা মান অভিমান বিরহ বিচ্ছেদ অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা।